নমস্তে। আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে স্বপ্নিলের সাথে আমার হাসি রসিকতার কথোপকথন নিয়ে আমি বিরক্ত হয়েছিলাম। আজ আপনারা শুনবেন স্বপ্নিলের ক্ষমা প্রার্থনা, আমার মনে প্রেমের জন্ম জন্মান্তরের দার্শনিক সংজ্ঞা, আড়ম্বর নিয়ে পাপার উদ্বেগ, আর আমার শ্বশুরবাড়িতে স্বপ্নিলের পরিবারের পৌঁছানোর পর প্রথম পারিবারিক নির্দেশ। ভুল বোঝাবুঝি এবং প্রেমের সংজ্ঞা। মান অভিমান। আমার তীক্ষ্ণ প্রতিক্রিয়ায় স্বপ্নিল সাথে সাথে নিজেকে সামলে নিল এবং নিজের ভুল স্বীকার করল। ও ভেবেছিল লোকেরা ওকে অন্ধ বলছে। আমার মনে হলো ও এমন নীচ মনের স্বামী নয় যে আমাকে নিয়ে ঠাট্টা করবে। প্রেমের দর্শন। আমি ঠিক করলাম সুখী স্ত্রী হওয়ার জন্য আমাকে স্বপ্নিলকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আমি প্রেমের এক নতুন সংজ্ঞা গড়লাম। প্রেম হল আত্মা থেকে আত্মায় অনুভূত এক অদৃশ্য অনুভূতি। জন্মের বন্ধন। আমার মনে হলো স্বপ্নিল আর আমার শরীরে দুটি ভিন্ন আত্মা রয়েছে, যাদের মধ্যে প্রেমের ঐতিহ্য হয়তো জন্ম জন্মান্তরের। আমার আমেরিকা প্রবাসের উপলক্ষ বিধাতাই তৈরি করেছিলেন। স্বাধীনতার মুহূর্ত। এখন আমাদের আত্মাদের সব ধরনের স্বাধীনতা পাওয়ার সময় কাছে এসে গেছে, যেখানে আমাদের শরীরও একাকার হতে পারে। আড়ম্বর নিয়ে বিতর্ক। পাপার চিন্তা। পরের দিন পাপা আমার বিয়ের আমন্ত্রণপত্র দেখছিলেন। উনি বললেন, বিয়ের এই আড়ম্বর আমার কাছে অপচয় মনে হয়। এই বাক্সটির দাম প্রায় 2500 টাকা হবে। ওনার ভয় ছিল মধ্যবিত্ত বাবারা ধনীদের এই আড়ম্বরের নকল করতে গিয়ে পিষ্ট হয়ে যান। মায়ের পক্ষ। আমি ম্যামের পক্ষ নিলাম। ধনীদের এই অপচয়ের মানসিকতা থেকেই অন্যদের অনেক ধরনের ব্যবসা চলে। আমি এও বললাম যে ওনাদের বিরুদ্ধে কথা বলে আমি সমস্যা তৈরি করতে চাই না, বরং সমাধান দিতে চাই। আবেগঘন স্মৃতি। পাপা আত্মবিশ্লেষণ করে এটি স্বীকার করলেন। আমরা দুজনে প্রয়াত মা এবং ভাইয়াকে স্মরণ করলাম। এই মর্যাদাপূর্ণ পরিবারে আমার বিয়ে হতে দেখে তারা কত গর্বিত হতো। পরিবারের প্রথম নির্দেশ। আগমন। স্বপ্নিল তার মাম্মি পাপার, আমার হবু শ্বশুর শাশুড়ি, সাথে অলকা ম্যামের বাড়িতে চলে এসেছে। রাশিল পরাগ সরাসরি জলন্ধর চলে গেছে। পারিবারিক আদেশ। স্বপ্নিল আমাকে ফোন করে জানালো, বাণী, ভাবির বাপের বাড়ির লোকেরা তাদের মেয়ে জামাই আর নাতনির প্রথম আগমন উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠান করছে। ভাবি আমাদের সবাইকে সেখানে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। এখন স্বপ্নিলের পুরো পরিবার আমার শহরে। আমি কি এই জমকালো অনুষ্ঠানে তাদের সাথে যাব? আর জলন্ধরে স্বপ্নিল আর আমি কি একসাথে থাকার সুযোগ পাব? প্রেমের দার্শনিক যাত্রা, পারিবারিক মূল্যবোধের আলোচনা আর রাশিলের প্রথম নির্দেশ। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 68, প্রেমের দার্শনিক সংজ্ঞা, আড়ম্বর নিয়ে বিতর্ক আর পরিবারের প্রথম নির্দেশ। আরে বানি, তুমি তো ভুল ভাবতে শুরু করেছ। যে তোমাকে অন্ধ বলে সে নিজেই অন্ধ। আমি তো এমনটা ভাবতেও পারি না, স্বপ্নিল মান ভঞ্জন করতে করতে বলল। তোমার যদি এই মানে না হয় তবে তুমি এমন কথা বললে কেন? আমি স্পষ্টীকরণ চাইছি। আমি ভেবেছিলাম লোকেরা আমাকে অন্ধ বলে এটা বলছে। আমার মনে হয়েছিল ওদের বলার মানে হলো ওদের এত যজ্ঞ মেয়ে বোন কোন অন্ধের কপালে জুটতে চলেছে। অজান্তেই আমি তোমার মন দুখিয়েছি, আমায় ক্ষমা করো, স্বপ্নিল বিনতি করে বলল। তাহলে তো এটা আমায় আরও বেশি দুঃখ দেওয়ার মতো কথা হলো। তোমার মতো যজ্ঞ ছেলেকে কেউ মিথ্যেও খারাপ বললে আমি সইতে পারবো না। আমি এখন বুঝতে পারছি, স্বপ্নিল এমন নীচ ছেলে, স্বামী নয় যে কারো দ্বারা আমার, নিজের স্ত্রীর, উপহাস করা দেখে খুশি হবে। চলো এখন এর জন্য তুমিও আমায় ক্ষমা করো। আমি তোমাকে দুঃখ দিতে ফোন করিনি। আমি তো এটা জানাতে চাই যে মাম্মি পাপা, ভাইয়া আর ভাবিসহ আমি 4 দিন পর ভারত পৌঁছাচ্ছি। স্বপ্নিল নিজের সব ভুল স্বীকার করে জানালো। আরে বাহ, এর মানে হলো এইবার আমি রাশিলের সাথে লম্বা সময় কাটানোর সুযোগ পাব। আমি আনন্দ প্রকাশ করে বলছি। ভাবি 1 সপ্তাহের জন্য জলন্ধর যাবেন। ওনার নিজের বাড়ি ছাড়া অনেকদিন হয়ে গেছে। উনি ওনার বাপের বাড়িতে সবার মাঝে থাকতে চান, স্বপ্নিল জানালো। এটা তো ঠিকই হবে। আমি রাশিলের আবেগের কথা কল্পনা করতে পারছি। এইভাবে আমাদের কথাবার্তা শেষ হলো।
আমি ভাবতে শুরু করলাম, স্বপ্নিলকে হালকাভাবে নেওয়া আমায় ছাড়তে হবে। ও আমায় কত ভালোবাসে, সব জায়গায়, সব সময় নিজেকে আমার চেয়ে ছোট করে নেয়। ও আমার চেয়ে বেশি বুদ্ধিমান, এমনটা জাহির করার চেষ্টা ও কোথাও কখনো করে না। আমি ঠিক করলাম স্বপ্নিলের সাথে কথা বলার সময় আমায় সবসময় সংযত থাকতে হবে। সুখী স্ত্রী হতে হলে আমায় স্বপ্নিলকে নিজের চেয়ে বেশি যোগ্য আর বুদ্ধিমান বলে মেনে নিতেই হবে। এটাই তো সত্যি। সুখী স্ত্রী হওয়ার জন্য আমায় স্বপ্নিলকে স্বয়ং নিজের চেয়েও বেশি ভালোবাসতে হবে। নিজের ভালোবাসা নিয়ে ভাবতে ভাবতে আমার অলকা ম্যাম, পরাগ আর স্বপ্নিলের নিজ নিজ প্রিয়জনের প্রতি প্রেমের কথা মনে পড়ল। তখন আমার মনে এক বিচিত্র ভাবনার ধারা বইতে লাগল। আমি ভাবতে লাগলাম, অলকা ম্যামের প্রেম কখনো আমার পাপার ওপর প্রকাশই হয়নি। ওনার প্রেম এতটাই নিঃস্বার্থ ছিল যে ম্যাম অন্য কাউকে বিয়ে না করেই জীবন কাটিয়ে দিলেন। পরাগ ১৩ বছর বয়স থেকে যে রাশিলকে ভালোবেসেছে, তাকে ও ডিভোর্সি হওয়ার পরেই পেয়েছে। তবুও পরাগ তাকেই বিয়ে করেছে। স্বপ্নিল যে আমায় ভালোবাসে, ওর অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কিন্তু ওদের ও ভালোবাসানি। ও আমায় ভালোবাসতে শুরু করেছে। তবুও ও আমার সাথে শারীরিক সম্পর্কের জন্য বিয়ে পর্যন্ত ধৈর্য ধরেছে। আমার পাপার কথা মনে পড়ল। উনি ওনার মায়ের কথায় যে মেয়েকে, আমার মা, বিয়ে করেছিলেন, বিয়ের পর তাকে এমন ভালোবেসেছিলেন যে মা চলে যাওয়ার পর আর অন্য কাউকে বিয়ে করেননি। বস্তুত প্রেম কত ধরনের হয়, কতভাবে প্রেম নিজের অস্তিত্ব প্রমাণ করে? মনে এই প্রশ্নগুলো আসায় আমার মন প্রেমের গভীর উপলব্ধিতে কেন্দ্রীভূত হল। প্রেমের শুরু শারীরিক সম্পর্ক দিয়ে হয় না। এটাও অনিবার্য নয় যে প্রেমের পরিণতি শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছাবেই। সাধারণত প্রেমে শারীরিক সম্পর্ক হয়ে যাওয়াটাও শোনা বা দেখা যায়। আমি ভাবছি প্রেমকে যদি আমি আমার অভিজ্ঞতা দিয়ে সংজ্ঞায়িত করতে চাই তবে তা কিভাবে ব্যক্ত করব। যে কোনো প্রাণীর ক্ষেত্রে প্রেম স্থূল মাধ্যমে অনুভূত হয়। কিন্তু প্রেম আসলে আত্মা থেকে আত্মায় অনুভূত হওয়া এক অদৃশ্য অনুভূতি। যখন কারোর প্রতি এই অনুভূতি হয় তখন কোনো স্থূল শরীরে আত্মার উপস্থিতি অনিবার্য। এই প্রেম আসলে শরীরের অবর্তমানে প্রকাশই পেতে পারে না। সম্ভবত তাই এটি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছায়। অথচ ভারতীয় সংস্কৃতিতে বিয়ে না হলে প্রেম কেবল আত্মার অনুভূতিতেই সীমাবদ্ধ থেকে যায়। যেমন তপ্ত ধরিত্রীর ওপর বৃষ্টির ফোঁটা শীতলতা দেয়, তেমনি ব্যাকুল শরীরে অন্য শরীরের প্রেমময় স্পর্শ যে সুখ দেয় তা আত্মায় এক অদৃশ্য অনুভূতি হয়ে পৌঁছায়। শারীরিক সম্পর্ক এর চরম পরিণতি। যেখানে এটি বর্জিত, সেখানে প্রেমের সুখ কেবল দৃষ্টি আর কথোপকথন দিয়েও অনুভূত হয়। প্রেমকে সংজ্ঞায়িত করার পর আমার ভাবনায় প্রেম স্বপ্নিল আর আমার মধ্যে কেন্দ্রীভূত হল। আমি ভাবতে লাগলাম স্বপ্নিল আর আমার শরীরে দুটি ভিন্ন আত্মা, যাদের প্রেমের ঐতিহ্য হয়তো জন্ম জন্মান্তরের। আমাদের এই আত্মারা এই জন্মে বহু বছর আগেই দূর দেশে পৌঁছেছিল। রাশিলের মুখে আমার কথা শুনে স্বপ্নিলের আত্মার মনে হয়েছিল ও আমার আত্মার সাথে পরিচিত। তখন থেকেই স্বপ্নিল আমাদের এই জন্মের নতুন প্রেমের অনুভূতি পেয়েছিল। তারপর আমাদের প্রেমের ধারা অব্যাহত রাখতে বিধাতাই আমার আমেরিকা প্রবাসের উপলক্ষ তৈরি করে দিয়েছিলেন। আমি স্বপ্নিলের সাথে দেখা করলাম আর নিজের সংকল্প ত্যাগ করে ওকে জীবনসঙ্গী করার জন্য ব্যাকুল হলাম। স্বপ্নিলের স্পর্শে ওর প্রতি জেগে ওঠা প্রেমের অনুভূতি আমার আত্মায় পৌঁছাতে শুরু করল। তারপর যা আগে অসম্ভব মনে হতো এখন তাও সম্ভব হয়েছে। স্বপ্নিল আর আমার মিলন এই জন্মে পূর্ণ করতে স্বপ্নিল মানুষের তৈরি সীমারেখা লঙ্ঘন করে ৭ সমুদ্র পাড়ি দিয়ে এখন ভারতে আসছে। এখন আমাদের আত্মিক প্রেমের সব ধরনের স্বাধীনতা পাওয়ার সময় কাছে এসেছে। এখন আমাদের শরীর যখন যেমন খুশি, আত্মা এবং একটি জীবিত শরীরে রমতো একাকার হতে পারে। এই ভাবনা আসতেই মনের সাথে সাথে তনু ও স্বপ্নিলের সাথে মিলতে ব্যাকুল হয়ে উঠল। আমি নিজেকে বোঝালাম, বাণী এখন এর জন্য বেশি অপেক্ষা করতে হবে না। আমি ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। পরের দিন আমার স্কুলে ছুটি। সকাল থেকে আমি অলসভাবে নিত্যকর্ম আর নানা বিষয়ে ধীরে সুস্থে ভাবছি। পাপা আমায় ভালো বোঝেন। উনি চায়ের সাথে স্যান্ডউইচ বানিয়েছেন আর ড্রয়িং রুম থেকে আমায় ডাক দিয়েছেন। আমি সেখানে পৌঁছাতেই গরম চায়ের বাষ্প আর স্যান্ডউইচের মাখনের গন্ধে মন মজে গেল। আমি স্যান্ডউইচ হাতে নিয়ে চেয়ারে বসলাম আর অন্য হাতে চায়ের কাপ নিলাম। স্যান্ডউইচ আর চায়ের চুমুক দিতে দিতে আমার নজর পাপার ওপর পড়ল।
ওনার এক হাতে কাপ আর অন্য হাতে ম্যামের পাঠানো আমার বিয়ের আমন্ত্রণপত্র। উনি খুব মন দিয়ে ওটা দেখছেন। বানি, তুমি কিছু মনে করো না, তবে আমি একটা কথা বলা থেকে নিজেকে আটকাতে পারছি না। পাপা চায়ের চুমুক দিতে দিতে বললেন। আপনি বলুন, আমার খারাপ লাগবে না। আমি ভাবছি কার্ডে আবার খারাপ কি থাকতে পারে। আসলে বিয়ের এই আড়ম্বর আমার কাছে অপচয় মনে হয়। তুমি জানো এই বাক্সটির দাম প্রায় 2500 টাকা হবে। উনি বাক্সে রাখা ড্রাই ফ্রুটস ইত্যাদির মূল্যের আন্দাজ করে বলছেন। পাপা, আমি জানি এই ইনভিটেশন বক্স প্রতিটির দাম 2400 টাকা। আমারও এটা অপচয় মনে হয়। ম্যাম এটা আমার সামনেই ঠিক করেছেন। ওনার ইচ্ছার বিরুদ্ধে কথা বলা অনুচিত মনে করে আমি চুপ ছিলাম। আমি পাপাকে বললাম, আসলে আমিও ওনার মতোই মিতব্যয়ী। অতি ধনীদের এই আড়ম্বরের নকল করতে গিয়ে মধ্যবিত্ত বাবারা পিষ্ট হয়ে যান। তারা সাধ্যের বাইরে খরচ করে নিজেদের ওপর অভাব ডেকে আনেন। পাপা অন্যের মাধ্যমে নিজের পরিস্থিতিই হয়তো বলছেন। পাপা, এর অন্য দিকটা হলো ধনীদের এই খরচের মানসিকতা থেকেই তো অন্যদের ব্যবসা চলে। আমি ম্যামের পক্ষ সমর্থন করে বলছি। তার মানে তুমি নিজেও নিজের বিয়েতে এমন আড়ম্বর চেয়েছিলে? পাপা সন্দেহ প্রকাশ করে বলছেন। না পাপা, ব্যাপারটি তেমন নয়। তবুও আমি শ্বশুরবাড়ির করা আড়ম্বর থামাচ্ছি না, কারণ আমি সমস্যা তৈরি করতে চাই না। মা বলতেন, সমস্যা নয় সমাধান দিতে শেখো। আমি মায়ের আদর্শ মনে করে আমার অবস্থান স্পষ্ট করলাম। আমিও সেভাবেই ভেবে এই খরচ মেনে নিচ্ছি। আমায় এই বিয়ের আয়োজনে কেবল একজন সাক্ষী হয়ে থাকতে হবে। পাপা মায়ের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়লেন। উনি চোখের জল মুছলেন। ঈশাজ মা আর ভাইয়া থাকলে কত গর্ব করতেন আমার বিয়ে এমন পরিবারে হতে দেখে। আমি ওনাদের কথা ভেবে আবেগপ্রবণ হলাম। কথা শুরু হলো একভাবে আর শেষ হলো অন্যভাবে। দুজনে মিলে স্যান্ডউইচ আর চা শেষ করতে লাগলাম। স্বপ্নীল তার বাবা মায়ের সাথে ম্যামের বাড়ি এসেছে। রাশিল পরাগ সরাসরি জলন্ধর পৌঁছেছে। স্বপ্নীল আমায় কল করল। বানি, ভাবির বাড়ির লোকেরা ওনাদের প্রথম আগমন উপলক্ষে এক বিশাল অনুষ্ঠান করছে। ভাবি আমাদের সবাইকে সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন, স্বপ্নীল জানালো। জেমিনাই এর পর্যালোচনা ও নির্দেশিকা। প্রিয় শ্রোতাগণ, এপিসোড 68 প্রেম আর পারিবারিক আদর্শের এক সুন্দর আখ্যান। বাণীর মন আর পাপার আদর্শের মধ্যে যে দ্বন্দ্ব আর মিল তা এখানে স্পষ্ট। স্বপ্নীলের পরিবারের প্রথম নির্দেশের পর বাণী কী করবে? শুনতে থাকুন পরের এপিসোড। এপিসোড 68 সমাপ্ত।